প্রিয় দর্শক, তাহলে কি এবার ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ হতে চলছে? আমরা ইতিমধ্যেই একটি সংবাদ সম্পর্কে জানতে পেরেছি যে বিমস্টেক সম্মেলনে মোদীর সঙ্গে সাক্ষাৎ হতে পারে ডক্টর ইউনূসের। চলতি বছরের নভেম্বরে 7 দেশের আঞ্চলিক জোট বিমস্টেকের শীর্ষ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার 1 অক্টোবর জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ ও সাময়িক ইস্যু নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এমন সম্ভাবনার কথা জানান পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। পররাষ্ট্র এই উপদেষ্টা বলেন, নিউ ইয়র্কে ভারতের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে আমার বৈঠক হয়েছে। সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগ সম্ভব হয়নি, কারণ আমাদের প্রধান উপদেষ্টা যেদিন নিউ ইয়র্কে পৌঁছেছেন তার আগের দিন চলে গেছেন ভারতের প্রধানমন্ত্রী। কমনওয়েলথে হবে না। 21 থেকে 26 অক্টোবর দ্বীপরাষ্ট্র সমোয়ার রাজধানীর আপিয়ায় কমনওয়েলথ সম্মেলন, কারণ ওখানে যাবেন না ভারতের প্রধানমন্ত্রী, উনি যাবেন ব্রিক্সে। ব্রিক্স তাদের জন্য গুরুত্বপূর্ণ। অবশ্য আমাদের প্রধান উপদেষ্টাও যাবেন না কমনওয়েলথ সম্মেলনে। তৌহিদ হোসেন জানান, আগামী মাসে হয়তো একটা সম্ভাবনা আছে, সে সময় বিমস্টেকের সম্মেলন হবে। প্রত্যাশিত এখনো তারিখ চূড়ান্ত হয়নি, সম্ভাবনা আছে নভেম্বরে হবে। সেখানে হয়তো দ্বিপাক্ষীয় যোগাযোগ হবে। এছাড়া আমরা বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করে পারস্পরিক যে উদ্বেগ আছে সেটা সমাধানের চেষ্টা করব। দর্শক, আরও একটি গুরুত্বপূর্ণ সংবাদ আমরা জানতে পেরেছি, তা হলো সম্পদের হিসাব দিতে হবে উপদেষ্টাদেরও। মানে এখন বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাগণ রয়েছেন তাদের সবার সম্পদের হিসাব দিতে হবে। তাদের মেয়াদ শেষে তারা কি দেশের কোনো সম্পদ আত্মসাৎ করেছে কিনা, আওয়ামী লীগ নেতাকর্মীদের মতো তারাও সম্পদ লুটপাট করে কি তারাও সম্পদের পাহাড় বানাচ্ছে কিনা, তার হিসাব নিকাশ হবে তাদের মেয়াদ শেষে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের আয় ও সম্পদ বিবরণী জমা দিতে হবে। এ লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা 2024 জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার 1 অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এ নীতিমালা জারি করা হয়েছে। সরকার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা 2024 প্রণয়ন করেছে। নীতিমালায় বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিবর্গ যারা সরকার অথবা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত, তারা প্রতি বছর আয়কর রিটার্ন জমা দেওয়ার সর্বশেষ তারিখের পরবর্তী 15 কার্য দিবসের মধ্যে সংযুক্ত ছকে মন্ত্রী পরিষদ বিভাগের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে তাদের আয় ও সম্পদ বিবরণী জমা দেবেন। তাদের স্ত্রী বা স্বামীর পৃথক আয় থাকলে অনুরূপ আয় ও সম্পদ বিবরণীও প্রধান উপদেষ্টার কাছে একই সঙ্গে জমা দিতে হবে। এ আয় ও সম্পদ বিবরণী প্রধান উপদেষ্টা স্বীয় বিবেচনায় উপযুক্ত পদ্ধতিতে প্রকাশ করবেন বলেও নীতিমালায় উল্লেখ করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় ইতিমধ্যে জানিয়েছে, দেশের সব সরকারি কর্মকর্তা কর্মচারীকে আইন অনুযায়ী সবাই কর্মচারী। প্রতি বছর তারা 31 ডিসেম্বরের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে হবে, তবে এ বছর 30 নভেম্বরের মধ্যে তা দাখিল করতে হবে। প্রিয় দর্শক, যাই হোক, এই নিয়ম নীতিটা কিন্তু খুবই ভালো। এই নিয়ম নীতি যেহেতু চালু হয়েছে, তাহলে আশা করা যায় দেশের কোনো সরকারি কর্মকর্তা বা দেশের কোনো উপদেষ্টাগণ তারা অবৈধভাবে সম্পদ অর্জন করে জনগণের সম্পদ লুটপাট করে তারা সম্পদের পাহাড় গড়তে পারবে না। আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকার থাকাকালীন আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের সম্পদ লুটপাট করে জনগণের জমি দখল করে কিভাবে তারা সম্পদের পাহাড় গড়েছিল। ডিবি হারুন, সাবেক পুলিশের আইজিপি এবং সরকারি যত কর্মকর্তা ছিল আওয়ামী লীগের সময়, বলতে গেলে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী দেশের সম্পদ লুটপাট করে, চাঁদাবাজি করে, সাধারণ মানুষের জোরপূর্বক জমি দখল করে তারা সম্পদের পাহাড় গড়েছে। নিজের নামে, স্ত্রীর নামে, শ্বশুরের নামে, শাশুড়ির নামে, এমনকি শালীর নামে পর্যন্ত সম্পদের পাহাড় গড়েছিল আওয়ামী লীগ নেতাকর্মীরা। কিন্তু বর্তমানে অন্তর্বর্তী সরকার যে নিয়ম নীতিটা চালু করেছে, প্রত্যেকটা সরকারি কর্মকর্তার সম্পদের বিবরণ দিতে হবে প্রধান উপদেষ্টার কাছে। এই নিয়ম নীতি যেহেতু চালু হয়েছে, তাহলে আশা করা যায় দুর্নীতি, চাঁদাবাজি, জোরপূর্বক জমি দখল
বা জোরপূর্বকভাবে সুদ ঘুষ নেওয়াটা বন্ধ হবে ইনশাআল্লাহ। যাই হোক প্রিয় দর্শক, আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদটি পেতে এখনই বাংলার সময়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।